অপ অ্যাম্পকে আজকে আমরা সাবস্ট্রাক্টর হিসেবে ইউজ করব, মানে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব। আমরা যে ক্যালকুলেটর ইউজ করি সেখানে তো আমরা বিয়োগ করতে পারি, মোবাইল বলো, ক্যালকুলেটর বলো, কম্পিউটার বলো, সেখানে কি আমরা বিয়োগ করতে পারি। সো বিয়োগটা কীভাবে করা হয় আজকে আমরা সেটা বেসিক্যালি দেখবো। ওকে, এটা কি, এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। ওকে, সো দেখো আমি একটা ওপেন লুপ অ্যাম্পলিফায়ার নিয়েছি, বেসিক্যালি এটা অপ অ্যাম্প নিয়েছি, সরি। এই যে অপ অ্যাম্পটাকে আমি দেখো দুটো, মানে একটা ইনভার্টিং টার্মিনাল, একটা নন ইনভার্টিং টার্মিনাল রয়েছে। সো ইনভার্টিং টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি থ্রু দ্য রেজিস্ট্যান্স R1। সিমিলারলি আমি নন ইনভার্টিং টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি V2 থ্রু দ্য রেজিস্ট্যান্স R1। এই দুজনের রেজিস্ট্যান্সকে আমি ধরে নিয়েছি সেম। ওকে, একটু সুবিধা হবে আর কি, মানে মানে এই প্রবলেমটা করতে একটু সুবিধা হবে। দেখো আর একটা এটা ধরেছি, দেখো আমি এখানে একটা ফিডব্যাক আমরা ইউজ করেছি, সে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে, কি কোন রেজিস্ট্যান্স নাকি R2 রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে একটা ফিডব্যাক ইউজ করা হয়েছে। ওকে, এবং এই যে নন ইনভার্টিং টার্মিনাল এইটাকে জাস্ট এই বি পয়েন্ট থেকে একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দেখো এখানে এ পয়েন্ট রয়েছে, এখানে বি পয়েন্ট রয়েছে, রাইট? তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট। এবার যেহেতু এই যে অপ অ্যাম্পটা একটা মানে ওপেন লুপ অপ অ্যাম্প, তাহলে ওপেন লুপ অপ অ্যাম্পের ক্ষেত্রে মানে আমি যদি ফিডব্যাক যদি কিছু না ধরি আমি, তাহলে কি একটা অপ অ্যাম্প, তাহলে অপ অ্যাম্পের ক্ষেত্রে যে গেইন হয়, মানে একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে গেইন কী হয়, ইনফাইনাইট হয়। সো আমরা যেটা জানি বেসিক্যালি, সো উই নো কি যে গেইন পাই আমরা, মানে ওপেন লুপ গেইন বেসিক্যালি, তাই তো? সো ওপেন লুপ গেইন সেটাকে আমরা লিখি এ দিয়ে। সো এ টেন্স টু ইনফাইনাইট। যেহেতু ওপেন লুপ গেইন যেহেতু ইনফাইনাইট, তাহলে আমরা বলতেই পারি যে বি পয়েন্ট আর এ পয়েন্টের পোটেনশিয়াল সেম হবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি দেন the potential at point A and B will be same. Okay, suppose আমি সেটা ধরে নিচ্ছি, let us consider সেই পোটেনশিয়ালটা ধরছি আমি, the potential is suppose V ধরে নিচ্ছি। ওকে, তাহলে এ এবং বি পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা আমি ধরলাম V, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো আমি এখানে জাস্ট কিছুই না, এখানে KCL অ্যাপ্লাই করবো আমি, মানে অ্যাকচুয়ালি এ পয়েন্টে KCL অ্যাপ্লাই করবো এবং বি পয়েন্টেও KCL অ্যাপ্লাই করবো। ওকে, সো দেখো KCL অ্যাপ্লাই করা যায়। সো নাও অ্যাকর্ডিং টু KCL বা কিরচফ কারেন্ট ল, সো KCL এটা ধরছি সাপোজ অ্যাট পয়েন্ট এ, তাহলে আমি এ পয়েন্টে KCL অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে কী হবে দেখো, তাহলে KCL দেখো এই পয়েন্টে যে কারেন্ট, মানে এখান থেকে একটা কারেন্ট আসবে, তাই তো? তাহলে এখান থেকে একটা কারেন্ট আসবে, তাহলে এই আসলো এদিক দিয়ে, সাপোজ আমি বলছি একটা আই অ্যামাউন্টের মানে কারেন্ট আসছে, তাই তো? এবং সেই কারেন্টটা কী হবে দেখো, এদিক দিয়ে পাস করবে, এদিক দিয়ে এসে এই দিক দিয়ে চলে যাবে, তাই তো? আই অ্যামাউন্টের, তাহলে এই যে কারেন্ট, তাহলে এইটা জাংশন পয়েন্ট, এটা তাই না? এটা জাংশন পয়েন্ট। তাহলে এই কারেন্টটা দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে যে কারেন্টটা আসছে, তাহলে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট পেয়ে যাবো আমরা। তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত, V1 মাইনাস V ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু I বলতে পারি আমরা, তাই তো? আর I মানে কি আবার, তাহলে এইটা হবে আবার, তাই না? তার মানে কি আমরা লিখতে পারবো এখানে দেখো V মাইনাস V0 ডিভাইডেড বাই R2। তাহলে আমরা অ্যাকর্ডিং টু KCL আমরা লিখতে পারি, সো V1 মাইনাস V ডিভাইডেড বাই R1 দ্যাট ইজ ইকুয়াল টু V মাইনাস V0 ডিভাইডেড বাই R2। ওকে, তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি। এখান থেকে জাস্ট একটু সিম্পলিফাই করা যাক। সো V1 বাই R1 মাইনাস V বাই R1 ইকুয়াল টু V বাই R2 মাইনাস V0 বাই R2। ওকে, সো ভিগুলোকে একদিকে রাখি, হ্যাঁ। সো ভিগুলোকে যদি একদিকে রাখি, তাহলে দেখো এবারটাকে আমি ডান দিকে নিয়ে আসি আর এটাকে বাদিকে নিয়ে আসি, তাহলে কী লিখতে পারি এখানে V1 বাই R1, তাহলে এইটাকে ডান দিকে বাদিকে নিয়ে আসবো। সো মাইনাসটা ছিল প্লাস হয়ে গেল, V0 বাই R2 ইকুয়াল টু, এখানে দেখো এটাকে ডান দিকে আনবো, তাহলে কত V বাই R2 প্লাস V বাই R1। ওকে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি। সুতরাং উই ক্যান রাইট, সো V যদি কমন নিই, সো 1 বাই R1 প্লাস 1 বাই R2, সিম্পল।
আর এখানে এটা যেমন তেমন থাকবে, তাই তো v1/r1 প্লাস v0/r2। এটাকে আমি একটা নাম দিচ্ছি সাপোজ 1 নম্বর। সিমিলারলি দেখো এটা এ পয়েন্টে আমি কেসিএল অ্যাপ্লাই করেছিলাম, সিমিলারলি আমি বি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করবো। সো কেসিএল অ্যাট পয়েন্ট বি। ওকে, সো কিরচফ কারেন্ট ল অ্যাট পয়েন্ট বি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো ভালো করে, এখানে দেখো, তাহলে দেখো এখানে আমরা বলতে পারবো না, এখানে তো ধরো আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, রাইট? এদিক দিয়ে যাচ্ছে সাপোজ আই পরিমাণ কারেন্ট, তাহলে এদিক দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায় তাহলে এগিয়ে কি আবার এদিক দিয়ে নামবে, এদিকে কিন্তু কারেন্ট যেতে পারবে না, কারণ কি এইটা রেজিস্ট্যান্স মানে অপ অ্যাম্পটার ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট, তাহলে কারেন্ট এদিকে যেতে পারবে না, তাহলে কারেন্ট গিয়ে এদিকে নেমে পড়বে। তাহলে দেখো এর যে পোটেনশিয়াল সেটা কত, 0, যেহেতু গ্রাউন্ড করা রয়েছে তাহলে কি এর পোটেনশিয়াল 0 বলতে পারি আমরা। সো আমরা লিখতে পারি দেখো v2 - v ডিভাইডেড বাই r1 ইকুয়াল টু v - 0 ডিভাইডেড বাই r2, তাই তো? মানে এই কারেন্ট ইকুয়াল টু এই কারেন্ট, মানে এটা জাংশন পয়েন্ট, তাহলে এই কারেন্ট ইকুয়াল টু এই কারেন্ট, তাহলে এই কারেন্টের ভ্যালু কত হবে v2 - v ডিভাইডেড বাই r1, জাস্ট ওহমের সূত্র। দেখো তাহলে আমরা লিখতে পারি সুতরাং v2 - v ডিভাইডেড বাই r1 ইকুয়াল টু ওইখানে পড়ছে তোমার v - 0 ডিভাইডেড বাই r2, তাই তো? এটা কিন্তু আমরা লিখতে পারি। হলো, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো। সো v2/r1 - v/r1 ইকুয়াল টু v/r2, তাহলে v/r1টাকে ডান দিকে নিয়ে আসি, তাহলে আলটিমেট কি পাবো আমরা দেখো। সো এদিকে নিয়ে আসলে পরে মানে এটা থাকবে এখানে v2/r1 থাকলো পরে, আর এটা ডান দিকে আসলে কত v/r2, এটা প্লাস হয়ে যাবে ডান দিকে আসলে। সো v/r1 এটা থাকছে পরে, এটাকে আমি যদি লিখি এরকমভাবে, সুতরাং v কমন নিয়ে নিলাম, সো 1/r1 থাকছে পরে, আর এখানে 1/r2 থাকছে পরে ইকুয়াল টু এখানে v2/r1। এইটাকে আমি একটা নাম দিচ্ছি সাপোজ 2 নম্বর। ওকে, তাহলে এই 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশনে ভালো করে তাকিয়ে দেখো বাদিকটা সেম, এই টার্মটা আর এখানে দেখো এই টার্মটা সেম না, তাহলে বাদিক যেহেতু সেম তাহলে আমরা ডান দিক সেম বলতে পারি। সো ফ্রম ইকুয়েশন 1 and 2, সো ফ্রম ইকুয়েশন 1 and 2 we can write, কেমন লিখতে পারি দেখো তাহলে এখানে হবে v1/r1 প্লাস v0/r2, সো v1/r1 প্লাস v0/r2 ইকুয়াল টু এখানে v2/r1। এখানে দেখো এটাকে সিম্পলিফাই করো, তাহলে কি হয়ে যাবে, তাহলে এটাকে ডান দিকে নিয়ে নিই, তাহলে কি v0/r2 থাকলো পরে v2/r1 আর এটা মাইনাস v1/r1। ওকে, এটাকে আরেকটু সিম্পলিফাই যদি করি আমরা তাহলে বলতে পারি যে v0 ইকুয়াল টু r2টাকে এদিকে নিয়ে আসি, আর এখানে 1/r1টা কমন আসবে, সো বলতে পারি আমরা r2/r1 ইন্টু v2 মাইনাস v1। দেখো ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ। ওকে, যদি ভালো করে তাকাও ইকুয়েশনে তাহলে তুমি দেখতেই পাচ্ছ আউটপুট ভোল্টেজটা কী দিচ্ছে, বেসিক্যালি ইনপুটের যে ভোল্টেজের ডিফারেন্সটা দিচ্ছে, মানে ডিফারেন্সিয়াল করছে, মানে সাবস্ট্র্যাক্ট করছে, তাই না? মানে ইনপুটে যে তুমি দুটো ভোল্টেজ অ্যাপ্লাই করো তাদের কি ডিফারেন্সটা দিচ্ছে এখানে, তাহলে এটাই আমরা বলতে পারি বেসিক্যালি কি এটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। এখানে দেখো এখানে এই v0টা তোমার আউটপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ আর এই v2 মাইনাস v1 এটা কি বেসিক্যালি ইনপুটে যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছে তাদের ডিফারেন্সটা। এখানে কিন্তু ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুটো টার্মিনালে কিন্তু আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি আমরা, এটা v2 v1, তাহলে এদের ডিফারেন্সটাই দিচ্ছে কিন্তু দেখো আউটপুটের ভোল্টেজ। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি বলি গেইন কত হবে, সো গেইন মানে আমরা বলতে পারি v0 এটা, মানে v0 v2 মাইনাস v1, এটা মানে বেসিক্যালি গেইন, এটাকে আমি f বলছি, সেটা বেসিক্যালি r2/r1, এটা কি বেসিক্যালি আমাদের গেইন। ওকে, এটা কিন্তু আমাদের গেইন। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমি আরেকটুখানি সিম্পলিফাই করি, মানে একটা কেস দেখাই, সাপোজ যদি এরকম হয়, একটা কেস বলছি আমি,
সাপোজ তোমাকে বললাম ইফ এই R1 আর R2 যদি সমান করে দিই আমরা, ভালো করে দেখো এখানে R1 R2 যদি সমান করে তাহলে কী হবে, তাহলে সুতরাং তুমি বলবে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু R1 R2 সমান, তাই 1 হয়ে গেল, সো V2 মাইনাস V1। দেখো আর একটুখানি সুন্দর চলে আসলো, শুধুমাত্র আউটপুট ভোল্টেজটা কী দিচ্ছে, ইনপুটের যে ইনপুট ভোল্টেজের ডিফারেন্স দিচ্ছে, তাই না? ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনালে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে তাদের ডিফারেন্সটা দিচ্ছে শুধুমাত্র আউটপুট ভোল্টেজ, যদি এই রেজিস্ট্যান্সগুলো যদি সেম হয়। এবং রেজিস্ট্যান্স তোমার হাতে, তুমি কন্ট্রোল করতে পারো, তাই না? এখানে যে রেজিস্ট্যান্স রয়েছে যে R1 R2 R2 মানে এই সমস্ত রেজিস্ট্যান্স যদি সেম হয়ে যায় তাহলে তুমি বলতে পারবে যে আউটপুট ভোল্টেজটা সেটা কি এই ইনপুটে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাদের কি ডিফারেন্স দেবে। এবং ডিফারেন্সটা কেমন, V2 মাইনাস V1 মানে নন ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাইড ভোল্টেজ মাইনাস ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে এই হচ্ছে কি একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার অথবা সাবস্ট্রাক্টর। ক্লিয়ার হলো? আশা করি বোঝাতে পারলাম। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট অ্যাপ্লিকেশনগুলো নিয়ে। সো থ্যাংক ইউ।